দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, হাসিনা রেজিমের অবসান ও তার পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর থেকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্কটা হঠাৎ 90 ডিগ্রি যেন উল্টে গেছে। একসময় দু দেশের আকাশ ছুঁই ছুঁই বন্ধুত্বের সম্পর্কটা হঠাৎ যেন মিশে গেছে ধুলোর সাথে। প্রতিদিনই চাপানুতোর সম্পর্ক চলছে দুই দেশের মধ্যে। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম ক্রমাগত অপপ্রচার দু দেশের সম্পর্কের তিক্ততার মাত্রা প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে। এদিকে রাষ্ট্র সংস্কারের কাজও চলছে সরকারের। এই সংস্কার শেষে একটি কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য উন্মুখ এখন রাজনৈতিক দলগুলো ছাড়াও দেশের আপামর মানুষ। সেই নির্বাচনটা কবে, সব মিলিয়ে কোন পথে যাচ্ছে দেশ, মোটামুটি এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই সময়ের পুরোটা জুড়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমি সাকি ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা। আমরা দেখলাম যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলেই খুব খারাপ যাচ্ছে এবং তলানিতে যে পৌঁছেছে এরকম কথা বললেও কটূক্তি হবে না। এবং এর মাঝখানে মিডিয়া একটু ওদের মিডিয়া আরও বেশি বাতাস দিচ্ছে সম্পর্কটা যাতে তিক্ততার পর্যায়ে চলে যায় এবং নানা ধরনের গুজব তারা ছড়াচ্ছে। এরই মাঝে আপনারা ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, পররাষ্ট্র সচিবের সাথে আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন। সব মিলে কি আমরা কি আশা করতে পারি যে সম্পর্কটা ঠিক আগের মতো না হলেও উন্নতির দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক ডক্টর জাহিদুর রহমান সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং সেটা জনগণের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে। তো এই পরিবর্তনটা তো আমাদের অভ্যন্তরীণ একটা ব্যাপার। ভারতের দিক থেকে এইটার প্রতি এই পরিবর্তনের সাথেই খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটি তাদের পররাষ্ট্রনীতির অংশ হওয়ার কথা ছিল। তো এটা তো একটু মনে হবে যে আমরা একটা ব্যাকরণসম্মত কথা বললাম, কিন্তু ব্যাকরণেরই তো আশেপাশে থাকতে হয়। যদি খুব বেশি আপনি ব্যাকরণ লঙ্ঘন করেন তখন তো পরিস্থিতিটা আসলে খারাপের দিকেই যাবে অথবা একটা বড় আকারের পরিবর্তন ঘটবে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভারত একটা বৈরী আচরণের দিকে যাচ্ছে, বিশেষত ভারতের মিডিয়া এবং বলা চলে ভারতের সরকার দায়টা তার উপরও পড়ে। কেননা বিজেপির যে একটা রাজনীতি সেইটা বিশেষভাবে তাদের পশ্চিমবঙ্গে এসে যে রূপ নিচ্ছে এবং সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা সেখানে যে প্রভাব বিস্তার করছে এবং এটাকে তারা যেভাবে তাদের অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু হিসেবে দেখছে, তাতে এটা খুব পরিষ্কার যে এই দুইয়ের মধ্যে একটা যোগসাজশ আছে। এখন তারা যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা চূড়ান্ত রকমের অপপ্রচার। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে ধরুন পুলিশ নেই, রাষ্ট্রের প্রতিষ্ঠান অনেকগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, 3.5 দিন কোনো সরকার ছিল না, একটা সরকার এমন একটা ভঙ্গুর অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে, তারা রাষ্ট্র পরিচালনা করছেন, প্রতিষ্ঠানগুলো গুছিয়ে তুলতেই তাদের সময় লাগছে। এই অবস্থার মাঝখানে কিছু ঘটনা যে ঘটেনি তা না, এটা রাজনৈতিক ঘটনাই বেশিরভাগটা, যে যারা এতদিন অত্যাচার করেছে তাদের উপর অনেক মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা ইয়ে করছে। আমরা প্রত্যেকটি ঘটনার তদন্ত চেয়েছি এবং আমরা ঘটনাগুলো বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপরে যে কিছু হামলার জায়গা, মাজারে হামলা, পাহাড়ে সমস্যা, এই সমস্ত কিংবা নারীদের উপরে হেনস্থা, এই বিষয়গুলোকে আমরা তদন্ত করতে বলেছি। কারণ এই ঘটনাগুলোর যে এখন ব্যবহার আমরা দেখছি তাতে এইটা প্রায় মানে অনুমান করা খুব অযৌক্তিক হবে না যে এই ঘটনাগুলোর পেছনে এই পতিত শক্তির একটা ভূমিকা ছিল অথবা তাদের কারো না কারো দোসরদের সহযোগিতা ছিল। কেননা এইটার যে ব্যবহার এখন তারা করছে সেইটাই তাদেরকে সেই জায়গাটা বলে দেয়। এখন তারপরেও আমরা প্রত্যেকটি ঘটনার তদন্ত চাই এই কারণে যে এটা বের করা দরকার, আর 2 হচ্ছে প্রতিকারের জায়গাটা দরকার। যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের একটা দায়িত্ব, এটা আমরা সবসময় বলছি। কিন্তু আপনি যদি তুলনা করেন যে 4 দিন সরকার নেই, একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, সেইটার মধ্যে যে দায়িত্ব নিয়ে যতটুকু এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অবস্থা আছে, তাতে আওয়ামী লীগ আমলের চাইতে তো আমরা অনেক অনেক নিরাপদ জায়গাতে আমরা আছি। বিশেষত আমাদের দেশের সব ধরনের মানুষের ক্ষেত্রে, ধর্মীয় সম্প্রদায় বলেন, জাতিগত দিক থেকে বলেন, নারীর দিক থেকে বলেন।
আবারও বলছি যে এর মানেই না আমি ঘটনা আড়াল করতে বলছি। প্রতিটি ঘটনাকে আমরা কোনোভাবে ধামাচাপা দেওয়ার পক্ষে নয়, বরং প্রত্যেকটি ঘটনাকে যথাযথ তদন্ত করতে হবে, তাদের দোষীদের আনতে হবে এবং আমরা যে এই বিষয়ে ট্রান্সপারেন্ট সেই জায়গাটা আনতে হবে। কারণ আমরা লক্ষ্য করছি যে এর একটা উদ্দেশ্য আছে। পশ্চিমা বিশ্বে পরিষ্কার করে এই জিনিসগুলো প্রচার করার চেষ্টা করেছে, বাংলাদেশকে একভাবে চিত্রায়িত করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই যে রাজনৈতিক উদ্দেশ্যটা, সেটা বরং ধামাচাপা দিতে গেলে আমরা বরং অনেকের এই তারা যা তৈরি করতে চাচ্ছে, ডিসইনফরমেশন যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেটাই বরং কিছুটা পাবে, হালে পানি পাবে। ফলে আমাদের দিক থেকে খুব স্পষ্ট হওয়া দরকার বাংলাদেশে। এটা আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের রাজনৈতিক দলগুলোর মত বিনিময় হয়েছে, সেখানে আমরা পরিষ্কার করে বলেছি যে এইটা তদন্ত এবং আমরা প্রত্যেকটি বিষয়ে খুব সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং জনগণের নিরাপত্তার নিশ্চিত করা। এখন দেখুন বাংলাদেশের মানুষের বর্তমান অবস্থাটাকে, চট্টগ্রামে ওই রকম পরিকল্পিতভাবে একজন মুসলিম আইনজীবী, আমি মুসলিম কথাটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ এটার একটা কি বলে যে ভূমিকা রয়েছে, একজন মুসলিম আইনজীবীকেই হত্যা করা হলো এবং এমন নৃশংস কায়দায় হত্যা করা হলো যেটাকে কেন্দ্র করে যাতে মুসলিমদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা করে। কারণ যেহেতু ইসকনের ব্যানারে সেটা করা হয়েছে এবং ইসকনের ব্যানারে আপনি ছাত্রলীগ যুবলীগের পেয়েছেন, ফলে এইখানে একটা উস্কানি দিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমি শেষ করে এটা বলি যে যেমনটা ঠিক শেখ হাসিনা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হামলা হলে সেই সব ছবি তারা পাঠিয়ে দেবেন, ওই রকম ছবি ভিডিও যাতে পশ্চিমা দেশে পাঠানো যায়। এরপরও চট্টগ্রামবাসী যে ধৈর্য, যে সংহতি, যে সম্প্রীতি এবং ঐক্যের জায়গা দেখিয়েছেন, যে নিরাপত্তার জায়গা দেখিয়েছেন, সেটা পুরো বাংলাদেশের শক্তি। আজকে ওইটাই কিন্তু বাংলাদেশ। ফলে যা করা হচ্ছে প্রচারণা, সেটা যে ফেক, সেটা তো ইতিমধ্যে প্রায় 60টির মতো গণমাধ্যম চিহ্নিত হয়েছে। এই সবগুলো জায়গাতে বাংলাদেশের দিক থেকে এই সত্য নিয়ে লড়াই করা, অসত্যের বিরুদ্ধে সত্য নিয়ে লড়াই করা দরকার, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি নিয়ে লড়াই করা দরকার, যেমনটা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে লড়াই করছি। এবং সেই কারণে আমরা বলি যে আমরা বলেছি যে আমাদের দিক থেকে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া দরকার, আগের নতজানু বাংলাদেশ আর আপনারা দেখবেন না। বাংলাদেশ ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক চায়, এটা আমাদের স্ট্যান্ডিং। আপনারা যত যাই কিছু করেন, আমরা কিন্তু সুসম্পর্ক চাইবই এবং আমরা আমাদের স্ট্যান্ডিং বজায় রাখবো, আমরা মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তি চাইবো। এখানে কোনো নতজানু জায়গা হবে না। ভারত কিন্তু এটা বুঝতে পারছে। আমি মনে করি, আমার স্বল্প ধারণা থেকে, আমার জানেন ডক্টর জাহেদ এখানে যুক্ত করবেন, আমি জাহেদের সাথে আপনার কাছে ভারত এটা বুঝতে পারছে এবং সেটা দিয়ে একটা রিফ্লেকশন হচ্ছে পররাষ্ট্র সচিবের সফর এবং সামনে হয়তো আমরা আরো কিছু দেখব। আমি ডক্টর জাহেদ, আমি আপনাকে বলি যে এই যে ভারতের মিডিয়ার যে ভূমিকাটা আমরা দেখছি এবং আমাদের সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বারবার বলছে যে তারা এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তোমরা রিপোর্ট করো, কিন্তু তারা সেদিকে না যেয়ে বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্নভাবে তারা মানে যেসব রিপোর্ট করছে বেসলেস ডিসইনফরমেশন দিয়ে, তাদের উদ্দেশ্যটা কি, তারা কাদের পারপাস সার্ভ করতে চাচ্ছে এবং ভারত কেন আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে পারছে না? হ্যাঁ, ভারত কেন মেনে নিতে পারছে না, আমি একটা ছোট ডাক্তারির উদাহরণ দিই। মাঝে মাঝে রোগীদেরকে প্রয়োজনে অ্যাবসলিউট অক্সিজেন দেওয়া হয়, মানে পিওর অক্সিজেন। আপনার সব এমন শ্বাসকষ্ট হচ্ছে, উপায় নেই, আপনাকে অক্সিজেন দেওয়া হলো, নাহলে আপনার জীবন বাঁচানো যাবে না। কিন্তু ওখানে একটা গাইডিং প্রিন্সিপাল আছে, আপনার প্রয়োজনের বাইরে ওই অক্সিজেন বেশিক্ষণ দেওয়া যাবে না। না আপনার টাকা আছে মনে করেন অনেক, আপনি ওই অক্সিজেন রুমের মধ্যে ছেড়ে টেড়ে আরামে শুয়ে থাকতে পারেন, বাট এটা সাজেস্ট করা হয় না। কারণ আপনার লাং বাতাস থেকে অক্সিজেনকে আলাদা করার একটা ক্যাপাসিটি আছে, ও পরিশ্রম করে বাতাস থেকে অক্সিজেন আলাদা করতে হয়। আর আপনাকে যদি 100% অক্সিজেনের মধ্যে দিয়ে রাখি আরামসে, আপনি লাং দীর্ঘ সময় থাকলে লাং ভুলে যাবে যে বাতাস থেকে কীভাবে অক্সিজেন নিতে হয়, এবং তখন সাধারণ বাতাসে এসে দেখবেন আপনি খুব ভালো পারছেন না। মানে ভারতের অবস্থা হয়েছে এটা। হাসিনা তাদের জন্য অ্যাবসলিউট অক্সিজেন ছিল, পিওর অক্সিজেন, কোনো আয়েস নাই, কিছু না। ভারত ভুলেই গেছে কিভাবে একটা প্রতিবেশীর সাথে, রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব সংঘাত হয়, কিভাবে তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, কিভাবে তাকে দিতে হয়, কিভাবে তার কাছ থেকে পেতে হয়, কিভাবে নেগোশিয়েট করতে হয়। আপনি অর্ডার দিয়েছেন, সব হয়ে গেছে, জাস্ট আপনি এরকম একটা কমফোর্টেবল জায়গা। ওইটা যখন চলে গেল, এবং সময়টা তো কম না, 15 ইয়ার্স, এই 15 বছরে আপনার অভ্যাস পুরোই নষ্ট হয়ে গেছে, বদভ্যাস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সরে আসার একটা কষ্ট তো আছেই। তারপর স্মার্ট দেশ হলে, ব্রিলিয়ান্ট দেশ হলে, ব্রিলিয়ান্ট ফরেন পলিসি থাকলে এগুলো কাটিয়ে উঠে যায়। আমরা সুপার পাওয়ারগুলোর মধ্যে এটা দেখি। এই জন্য আমি প্রায় বলি কথাটা যে ভারত সুপার পাওয়ার হতে চায়, কিন্তু এরকম একটা খুব বাজে ধরনের ইগোইস্টিক, মানে সুপার পাওয়ারের ইগো থাকে না,
আপনার ইগোকে যেদিন থাকবে আপনি ওই দিন আর সুপার পাওয়ার হতে পারবেন না। আমরা মানুষ ব্যক্তিগতভাবে নানান রকম ইগো দেখাই। আমি বিরাট একটা লিস্ট ধরিয়ে আপনাকে দেখাতে পারবো যে আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পথে কত রকম, কত জায়গায়, কতভাবে ইগো সরিয়ে রেখে সে কাজ করেছে সবার সাথে। ধরেন ভিয়েতনামের সাথে 20 বছর ধরে সে যুদ্ধ করে পরাজিত হয়েছে, পালিয়ে আসতে হয়েছে। ওই ভিয়েতনামকে তো ওই চিরকাল দেখে নেবো টাইপের অবস্থা হওয়ার কথা ছিল না। কালকে যদি ভিয়েতনামের সাথে চায়নার একটা যুদ্ধ লেগে যায়, আমেরিকা সম্ভবত সবার আগে তার পাশে দাঁড়াবে। তাদের অসাধারণ সম্পর্ক, যে ভিয়েতনাম যুদ্ধে একটা পর্যায়ে চায়না ভিয়েতনামের পক্ষে কাজ করেছে, সেই ভিয়েতনামের সাথে এখন চায়নার ক্রাইসিস এবং আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক অনেক সাম্প্রতিক ইতিহাসেও প্রচুর আছে। সো ভারত এটা করছে না, কারণ সাকিব ভাই যেটা বলেছেন আসলে এটা একটা প্রধান কারণ, বিজেপির রাজনীতি। বিজেপির পক্ষে এই কাজটা করতে হয়, বিকজ তার যে হিন্দু আইডেন্টিটি পলিটিক্স আছে, তাকে হিন্দুদের রক্ষাকর্তা সাজতে হয়। সুতরাং এখানে হিন্দুরা যতটুকু সমস্যা ফেস করেছে কিছুটা, আমরা তো এটা বলছি যে মূলত পলিটিক্যাল কারণে, এবং কিছু যদি ঘটে থাকার দু একটা লুটপাট জাতীয় কারণে, কমিউনাল না, সাম্প্রদায়িক কারণে না। তুমি হিন্দু তাই তোমাকে আমি আক্রমণ করছি, যেমন ভারতে হয়, তুমি মাংস রেখেছো তাই তোমাকে আমি আক্রমণ করছি। তুমি দলিত, তুমি গরুর চামড়া ছাড়িয়েছো কারণ তুমি চামড়া ট্যান করো, তুমি জুতা বানাও, সো আমি তোমাকে মেরে ফেলবো। ওগুলো কমিউনাল ছিল। সো আমাদের এখানে একটাও সেই রকম ছিল না, কিন্তু তারা এটাকে বাড়াবেন। যেমন ধরুন, যারা চিন্ময়তে ইসকন থেকে বহিষ্কৃত এবং চাইল্ড অ্যাবিউজের কারণে সেন্ট্রাল ইসকন তাকে বহিষ্কার করেছে, এই তথ্যটা সরিয়ে রেখে তাকে সন্ন্যাসী, সন্ত টন্ত বলে ইসকনের সন্ন্যাসী সবাই বলছেন। তারা এইভাবেই ন্যারেটিভটা তাদের সামনে আনছে। তাহলে কেন করছে? কারণটা খুব সোজা, সেটা হলো নরেন্দ্র মোদী এখন সারা পৃথিবীতে খুব আলোচিত একজন ক্যারেক্টার। সেটা হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে আলোচনার জায়গা হচ্ছে ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েও পৃথিবীতে কতগুলো ডিকটেটর মাথা চাড়া দিচ্ছে। জাহিদুর রহমান, আপনাকে শেষ করতে বলছি। আপনি বিরতির আগে বলছিলেন যে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের বিষয়টা, আপনি বলছিলেন যে খুব সহজে আগে পেত, এখন সেটা হচ্ছে না বলে তারা বিষয়টা মেনে নিতে পারছে না। তো এই যে মেনে না নিতে পারা, এটা তাদের ফরেন পলিসি কি এভাবেই চলতে থাকবে? মানে তারা আমি মনে করি না তাদেরকে মানে পানি ঘোলা করে খাওয়ার একটা ব্যাপার আছে না, কারা যেন পানি ঘোলা করে খায়, তো ওরা প্রায় পানি ঘোলা করে খায় এবং সেটা খেতে হচ্ছে। কারণ পররাষ্ট্র সচিব আসা নিয়ে ভারতের মধ্যে প্রচুর অ্যাগ্রেসিভ কথাবার্তা শুনেছি যে কেন এখন পররাষ্ট্র সচিবকে যেতে হবে, তারাই বলছেন। বাট উনি এলেন এবং আমি ওনার বক্তৃতা তো ঠিক না, সাংবাদিকদের সাথে যে ব্রিফ করছেন সেটা খুব খুঁটিয়ে দেখেছি। এবং আমি শুধু বক্তব্য বা কন্টেন্ট না, ওনার এক্সপ্রেশনস, ওনার ভয়েসের ইনফ্লেকশন, সব কিছু দেখে মনে হলো যে না, আসলে ওনারা মিন করছে এবং এটা করতে হবে। আসলে কোনো উপায় নেই, কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, দুটো সমস্যা। তার অর্থনৈতিক ক্ষতি যেমন আছে, যেমন ধরুন বলছে মাত্র, ওরা খুব ভাব নিয়ে বলছে যে $13 বিলিয়ন মাত্র এক্সপোর্ট করে কি আসে যায়, ইত্যাদি ইত্যাদি। না, এটা 13 বিলিয়ন না, এটা ওদের দেশে আমরা যে টাকা খরচ করে আসি চিকিৎসা, শিক্ষা, শপিং, কলকাতায় তো আমরা দেখছি রাস্তা এখন। জি, এবং শুধু সেটা না, বাংলাদেশে বসে বসে বিলিয়ন ডলার, অঙ্কটা বিটুইন 5 and 10 বিলিয়ন ডলার তারা নিয়ে যায়। আরও জরুরি কথা আছে, খেয়াল করুন ভারতের কত স্ববিরোধিতা তাদের ফরেন পলিসিতে। আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ দিচ্ছিলেন একটা ভালো নির্বাচনের জন্য, তখন ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কের লোকজন, সো-কল্ড, ওদের কোনো থিঙ্ক ট্যাঙ্ক নিউট্রাল সেরকম আছে কিনা জানি না, তাও বিজেপির প্রোপাগান্ডা, তারা সব কিছু দখল করেছে। কিন্তু তারা একটা কথা বলার চেষ্টা করেছে, আমেরিকা যত বেশি শেখ হাসিনাকে চাপ দেবে, সে এই চাপের ফলে চায়নার কাছে চলে যাবে। জুজুর ভয়, চায়নার ফুটপ্রিন্ট, মানে তারা এই কথা বলতো জিওপলিটিক্যালি যেটা বলা হয় যে তুমি চায়নার ফুটপ্রিন্ট কমানোর জন্য শেখ হাসিনাকে চাপ দিয়ে নির্বাচন দেওয়াতে চাচ্ছ, কিন্তু র্যাদার এটা মিসফায়ার করবে, ব্যাকফায়ার করবে, করে এটা আসলে আরো চায়নার দিকে চলে যাবে, তাই তো? যদি তা হয়ে থাকে, তাহলে যে ডক্টর ইউনূসকে চাপ দেওয়া হচ্ছে, তার রেজাল্ট কি হবে? এই যে এখন পাকিস্তানের জাহাজ সরাসরি আসে, যদিও ভারতের সাথে সম্পর্কের সাথে পাকিস্তানের জাহাজ আসার কোনো সম্পর্ক নাই, ভারতের সাথে সম্পর্ক রেখেও পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে, জাহাজ আসবে, তাদের কাছে সস্তায় যদি পাই এফেক্টিভ আর্টিলারি শেল আমরা কিনবো, তাতে তাদের কিছু আসে যায় না। কিন্তু এগুলো নিয়ে তাদের টেনশন শুরু হবে। চায়না তার সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছে খুব সিরিয়াসলি, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বিএনপি জামায়াতের নেতাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন, খাতির করছেন, ব্রিফ করছেন। সো এটাও তাদের একটা বিরাট ভয় আছে। সুতরাং এত সোজা না সব কিছু, আপনি চাপ ক্রমাগত দিতে থাকবেন, ওই ভয়ও আছে, এবং এই ভয়টাও আবার তাদের মিডিয়াতেই কেউ কেউ আলাপ করছেন। সব কিছু মিলে তাদেরকে আসলে আসতে হবে, তবে তার একটা মৌখিক রেটরিক মিডিয়াতে থাকবে তার ডোমেস্টিক পলিটিক্সের কারণে। এটার কারণ কি? হিন্দুত্ববাদী, আপনি যত বেশি হিন্দুত্ববাদী করতে পারবেন, যেমন ধরুন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 26 সালের মার্চ এপ্রিলে, এর আগের নির্বাচনে জান দিয়ে লড়েও পারে নাই
মোদি পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্যাম্পেইনে 19 বার গেছে কোভিড প্রোটোকল ভেঙে। উনি এত সিরিয়াস ছিলেন। আর এরপরের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ ওখানে 1.5-2 মাস পড়েছিলেন, বাট দে ফেইলড আটারলি। সো তাদের একটা সিরিয়াস চাওয়া আছে। এবং শুভেন্দুর অ্যাটিটিউড দেখছেন তো, তার কিন্তু মমতাও তো একটু পাল্লা দিচ্ছে। ওই কারণেই কারণ এইটা নিয়েই তাদের জনগণকে পোলারাইজ তারা করে ফেলতে পেরেছে। এবং মমতা তার জায়গা থেকে এখন কিছু রেটরিক, আমি মমতার এগুলোকে উচিত হয়নি, আমরা প্রতিবাদ করব, কিন্তু উনিও এটা আসলে ওই রাজনীতির কারণে রেটরিকটা জাতিসংঘের বাহিনী পাঠানো নিয়ে ব্যবহার করেছেন। সবসময় মুসলমানদের প্রতি একটা সিম্প্যাথিস্ট একটা নেত্রী ছিল, এবং আমরা মনে করব শেখ হাসিনার বিরুদ্ধেও, তার অপশাসনের বিরুদ্ধেও মমতা ব্যানার্জি ছিল প্রথম দিকে। কিন্তু এটাই হলো এই আইডেন্টিটি পলিটিক্সের প্রবলেম। আপনি জায়গাটা এমন করে ফেলেন, অন্যদেরকেও কিছুটা না কিছু রেসপন্ড করতে হয়। সো তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য করবে। এবং আমি আরেকটা কথা বলে একটু শেষ করে এই পর্যায়ে, ভারতগত নির্বাচনে হিন্দুত্ববাদের কার্ড খেলেছিল। তারা বাবরি মসজিদের জায়গায় মন্দির করেছে, এমনকি কমপ্লিট হওয়ার আগে সেই মন্দির উদ্বোধন করা নিয়ে তাদের সর্বোচ্চ ধর্মগুরুরা সেটাকে বয়কট করেছে, কিন্তু নির্বাচনের জন্য সে এটা করেছে। আচ্ছা, ওটা করার পর তার তো নির্বাচনের ফল আগের চেয়ে খারাপ হলো। তখন বিজেপি কি করতে পারে? একটা রাজনৈতিক দলের মানুষের কাছে ভোট চাওয়ার দুটো পথ আছে। একটা হলো আপনি এই আইডেন্টিটি দিয়ে ভোট চাবেন, আমরা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এটা একটা আইডেন্টিটি পলিটিক্স, কিন্তু আপনি অন্যদেরকে আদার করছেন। এটা একটা হিন্দুত্ববাদ। আর একটা হচ্ছে ওয়েলফেয়ার, আমি তোমার জন্য ভালো করব, তোমাকে ভালো স্বাস্থ্য দেবো, শিক্ষা দেবো, ভালো খাওয়াবো। তো বিজেপি 10 বছর থেকে তো এটা পারে নাই। সো ওয়েলফেয়ারের বয়ান আর আনতে পারবে না, তাকে কিন্তু এই হিন্দুত্ববাদকে আরো বাড়াতে হবে। সো ভবিষ্যতে এটাকে আমরা আরো বাড়তেও দেখতে পারি। ধন্যবাদ। আমরা একটু প্রসঙ্গ একটু চেঞ্জ করি, আমরা একটু যুক্ত হ্যাঁ করি। প্লিজ। সেটা হচ্ছে যে দেখুন, ভারতের রাষ্ট্র যারা পরিচালনা করেন, সরকার তো আছেই, সামগ্রিকভাবে তাদের মানে এই অবস্থাটা তারা ক্রমাগত তারা খাপ খাইয়ে নেবেন, উপলব্ধি করবেন যে আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করাটাই, এটা যদিও তারা অফিসিয়ালি বলেন বাংলাদেশের সাথেই তারা সম্পর্ক করছেন, কিন্তু সেটা বাস্তবেও সেই জায়গাটাতেই তারা পৌঁছাবেন। একটা ফলেন রেজিমের পক্ষে তারা হয়তো যে কাজ করছেন, এবং কিংবা তাদের প্রকাশ্য প্রায় অবস্থান দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পক্ষে। মূলত তো আসলে এখানে শেখ হাসিনা এবং তার লোকেরা যে নানাভাবে বাংলাদেশে নানা ধরনের কিছু ঘটনার চেষ্টা করছে, এটা সাপোর্টেড হচ্ছে ভারত দ্বারা। এই সাপোর্টটা যে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের নতুন বাংলাদেশের সাথে, নতুন সরকারের সাথে, যাদের সাথে তার সম্পর্ক স্থাপন করার কথা, কিন্তু শেখ হাসিনার পক্ষ নিতে গিয়ে তারা যে বর্তমান সরকারের সাথেই টেনশন তৈরি করছে, একটা বৈরী সম্পর্কের জায়গায় যাচ্ছে, সেইটা তারা খুব দ্রুতই উপলব্ধি করবেন যেটা শেষ পর্যন্ত ক্ষতিকর হবে, এবং এইটা আঞ্চলিক সামগ্রিক এই অঞ্চলের জিও পলিটিক্সের জন্য ক্ষতিকর হবে। ফলে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের বার্তাটা কিন্তু এটা খুব স্ট্রং জায়গায় আছে যে আমরা মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে আমাদের অধিকার যা সেটা আমরা চাই, এবং তার ভিত্তিতে কিন্তু সুসম্পর্কটা চাই। নতজানু জায়গা থেকে কোনো সুসম্পর্ক হয় না, ওটা সুসম্পর্ক বলে না, ওইটাকে দাসত্বই বলে। কাজে সেই যায় মেসেজটা ভারতের শাসকরা ক্রমাগত বুঝছেন বলে মনে হয়। 1, 2 হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি জাস্ট একটা লাইন যুক্ত করব যে এটা ঠিক যে ওই পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে মমতা ব্যানার্জিও শেষ পর্যন্ত এই হিন্দু কার্ডের যেটাকে বলে কোট আনকোট হিন্দু কার্ড খেলা, এইটার প্রতি কিছুটা কম্প্রোমাইজ করছেন, এবং এই কম্প্রোমাইজ জায়গাটা মমতা ব্যানার্জির জন্য ক্ষতিকরই হয়ে যেতে পারে। এটা রাজনৈতিকভাবে দেখা গেছে যে যখন এরকম কম্প্রোমাইজ জায়গা কেউ নেয়, সেটা শেষ পর্যন্ত ক্ষতিকর হয়। ফলে ওইটা মানে বাংলাদেশের প্রশ্নটা বাংলাদেশেরই ডিল করা উচিত, তারা নিজেদের রাজনীতি নিয়ে চিন্তা করা উচিত, এবং সেই জায়গাটা যে মানে শুভেন্দু অধিকারী অতিক্রম করছেন, এবং তিনি যে আসলে সম্পূর্ণভাবে একটা ফলস মানে অনেকগুলো জিনিসের উপর দাঁড়িয়ে একটা কার্ড খেলে তার রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন, এটা খুব দ্রুতই মানুষের সামনে এক্সপোজড হয়ে যাবে। এবং আমরা যেটা বাংলাদেশের জনগণের কাছে চাই, আমাদের সেই এমন একটা নতুন যাত্রা তৈরি করা দরকার। আমাদের ফরেন পলিসি কী হওয়া উচিত, সাউথ এশিয়ান প্যারামিটারে আমাদের মানে এটা তো আছেই, বাট আমরা এইখানেই সীমাবদ্ধ না, কিন্তু বাংলাদেশের সামনে হচ্ছে যে গ্লোবাল সাউথের দক্ষিণ বিশ্বের একটা নেতৃস্থানীয় দেশ হওয়ার সম্ভাবনা। ওইভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক যে গঠন সেটা হওয়া দরকার, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাকে সেই জায়গায় নেওয়া দরকার, আমাদের পররাষ্ট্রনীতিও সেই অনুযায়ী হওয়া দরকার। সেইটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এই জায়গাটা লাগবে যে আমরা
এই উস্কানিতে আমরা পা দিচ্ছি না, আমরা ফ্যাসিবাদকে ডেমোক্রেসি দিয়ে মোকাবেলা করতে পারছি, আমরা সত্যিকার অর্থেই এই সমস্ত মিথ্যা ডিসইনফরমেশন যুদ্ধ এগুলোকে আমরা সত্য দিয়ে মোকাবেলা করতে পারছি, এবং সেটা করার জন্য সত্যি সত্যি আমরা জনগণের মধ্যে সম্প্রীতি এবং ওই জায়গাটা প্রতিষ্ঠা করতে পারছি। তা এবং একই সাথে আমরা যদি ফরেন পলিসির ওই দিশাটা আমরা সামনে আনতে পারি, বাংলাদেশের সামনে যে অমিত সম্ভাবনা, মানে বাকিটা এই অনুযায়ী পরিবর্তিত হতে বাধ্য, মানে দি আদার রিলেশনশিপ। আচ্ছা, আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। এই যে নির্বাচন, আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা ক্ষমতা গ্রহণের পরে উনি সংস্কারের উপরে জোর দিয়েছেন এবং 6টা কমিশন কাজ করছে। এই ডিসেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা, সংস্কার কমিশন সুপারিশ দেওয়ার কথা, ডিসেম্বর প্রায় শেষের দিকে। কি আপনাদের সাথে কি কোনো রকম আলোচনা হয়েছে, কি ডিসেম্বরে কি রিপোর্ট হচ্ছে নাকি টাইম তাদের বাড়ানো হচ্ছে, এরকম কোনো কিছু? এদিকে নির্বাচনের বিষয়ে তো রাজনৈতিক দলগুলো। আচ্ছা, আমার মনে হয় যে উনি তো একেবারে সরাসরি মেম্বার নির্বাচন সংস্কার কমিশনের, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন। তবে আমি যতটা শুনেছি যে 5ই জানুয়ারি পর্যন্ত 6টি কমিশন সময় নিয়েছিল তাদের যে গঠন, এবং শেষ পর্যন্ত তারা যখন কার্যভার নিয়েছেন, যেদিন থেকে কাজ শুরু করেছেন সেই দিন থেকে পুরো 3 মাস হয় 5ই জানুয়ারি। সো তারা তার মধ্যে রিপোর্ট দেওয়ার হয়তো আশা করেন। এখন তারা সময় বর্ধিত করতে চেয়েছেন কিনা সেরকম কোনো কিছু শোনা যায়নি, এবং সরকারের দিক থেকে হয়তো তাদের প্রত্যাশা আছে যে 5ই জানুয়ারির মধ্যে রিপোর্ট তারা পাবেন। তার ভিত্তিতে তারা পলিটিক্যাল পার্টি এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন। এখন আলোচনা তারা শুরু করলে তখন আমরা তো বলেছি যে সংস্কার কি হবে, এবং সেই সংস্কারগুলো করতে সময় কতটা লাগবে, এবং এর ভিত্তিতে কিন্তু একটা রোড ম্যাপ তৈরি করা যায়, এবং সেই রোড ম্যাপটা বাংলাদেশের জন্য খুব জরুরি ফর পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড ফর ইকোনমিক স্টেবিলিটি, এবং এই দুনিয়ার সাথে সম্পর্কের জন্য। সো ওইটা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈশ্বিক সম্পর্ক সবগুলো ক্ষেত্রেই এই জায়গাটা খুব জরুরি। আমি নির্বাচনের রোড ম্যাপ চাই মানে আগামীকাল নির্বাচন চাইছি না, কিন্তু নির্বাচন যখনই হোক, টাইম লাইন, রোড ম্যাপ, এইটা পুরো অভ্যন্তরীণ বাস্তবতাকে বেশ ব্যাপকভাবে বদলে দিবে। তো সেই বদলানোর জায়গাটাকে আমার মনে হয় যে সরকার গুরুত্বের সাথে। কিন্তু আমরা দুদিন আগে বিএনপির সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন বিষয়ে, এবং সেই সংস্কার প্রস্তাব দেওয়ার পরে সালাউদ্দিন আহমেদ ওদের কমিটির প্রধান, উনি বলেছেন যে আমাদের এই সংস্কারগুলো শেষ করে 3-4 থেকে 4 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়া কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তো 3-4 মাস, দ্যাটস মিনস আগামী বছর মাঝামাঝিতে ওনার বিএনপির নির্বাচনের আশা করছে। আপনার কাছে কি মনে হয় যে এই সময়টা কি ঠিক আছে নাকি আরও সময়? দেখুন, সময়সীমা নিয়ে আমাদের দল এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ আমরা এখনো ঠিক করিনি। আমাদের মঞ্চেও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে এটা নিশ্চয়ই যারা আমরা লড়াই করেছি একসাথে, তাদের সকলের সাথে আমাদের কথাবার্তা হবে। মানে যৌক্তিক সময়সীমাটার ব্যাপারেই আমাদের এখনো পর্যন্ত যৌক্তিকটা আবার নির্ধারিত হবে ইন দি প্রসেস অফ, মানে এই আপনি সংস্কারগুলো কি কতটা আগে করা যাচ্ছে, কোনটা আমরা পরে করছি, এই যে নিয়ে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য সমঝোতা, সেইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে সেই দিক থেকে ওই জায়গাগুলো নির্ধারণ করে দিবে ঠিক আগেভাগে। মানে আমরা এটাকে আলোচনার প্রক্রিয়ার মধ্যেই ঠিক হওয়া যাবে বলে মনে করি। ডক্টর জাহেদ, আমরা বিএনপি যে প্রস্তাব দিয়েছে, প্রস্তাবগুলো আপনাদের কাছে, আপনি তো কমিটির মেম্বার, কি কোনো আপনাদের চিন্তাধারার সাথে কোনো করে কিনা, ডিফার করে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে, আমি একটু বলে দিই যে সংবিধান নিয়ে নানা রকম মত আছে। ধরেন এক পক্ষ চায় সংবিধান পুনর্লেখন, আর এক পক্ষ চায় সংশোধন। বিশেষ করে বিএনপি চায় যে সংবিধান নতুন করে লেখার কিছু নেই, যেসব জায়গায় সংবিধানের বিচ্যুতি ঘটছে সেগুলো ঠিক করলেই হবে। আসলে কোন দিকে যাচ্ছে, মানে কি করা হচ্ছে, মানে দুটো দিকেই আসি। পরেরটার ব্যাপারে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলবো, আর এখানে নির্বাচন সংস্কার কমিশনের ক্ষেত্রে বিএনপি বা আরও যারা তাদের মত দিয়েছে সংস্কার প্রসঙ্গে, মানে এটা খুব বেসিক যে আমরা আসলে একমত হব না। আমরা যা ভাবছি, তারা যা ভাবছেন, বেশ কিছু ক্ষেত্রে মিল আছে, বেশ কিছু ক্ষেত্রে আবার মিল নেইও। এইটাই নিয়ম। এটা শুধু বিএনপি বলে না, অপর যারা তাদের দিয়েছেন, শুধু তা না, আমরা মত বিনিময় সরাসরি যাদের সাথে করেছি অনেকের সাথেই আমাদের চিন্তা, এমনকি আমাদের যে কমিশনের মেম্বাররা আছে, আমরা যখন আমাদের মধ্যে আলোচনা করছি, কথা বলছি, সেখানেও দ্বিমত হচ্ছে। সো এটা খুব স্বাভাবিক, এটাই হবার কথা। তারপরও আমরা সব কিছুকে নিয়ে, এবং আমি একটা জিনিস যোগ করতে চাই, শুধুমাত্র মানে স্টেক হোল্ডার বলতে আমরা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, জার্নালিস্ট, অনেক রকমের সাথে বসেছি। তার বাইরেও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমরা হাজার হাজার মন্তব্য, সংখ্যাটা হাজার হাজার, অনেক হাজার,
আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের ইমেইল অ্যাড্রেসে এবং আমাদের ফেসবুকে SMS-এ মন্তব্য পেয়েছি এবং কোয়ালিটি সাজেশনস। আমরা খুব অবাক হয়েছি, মানে আমি এটা দেখে যে আমাদের রীতিমতো একজন অফিসিয়াল এটাতে অ্যাসাইন্ড আছেন, যিনি এটাকে সুন্দর মতো করে ফরম্যাটিং করছেন, সাজেশনগুলো কী আসছে সেভাবে প্রেজেন্ট করছেন, খুবই কোয়ালিটি, জাস্ট কোনো রকম। এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেগুলো আমাদেরকে আসলে খুব ভালো আইডিয়া দিচ্ছে যেটা হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা জায়গায় পৌঁছার চেষ্টা করব। আমাদের কাজ মোটা দাগে সবই প্রায় শেষ। আমরা এখন ঢাকার বাইরেও যাব, ঢাকার বাইরের মানুষজন ওনাদের স্টেক হোল্ডারদের কথা বলে তো আমরা দাঁড়াতে চেষ্টা করব এবং দিনের শেষে যখন এটা ফাইনালাইজড হবে তখনও নিশ্চিতভাবেই সবগুলো ইস্যুর সাথে, ইভেন আমরা যে রিপোর্টটা ফাইনালাইজ করব সব কিছুর সাথে আমিও শতভাগ একমত হব না, আবার আরও কোনো ইস্যুর সাথে আমার মেম্বারদেরই কেউ কেউ হবেন না। সব ব্যাপারটা এইরকমই। এবং এই কারণেই যেটা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা নিয়ে সবার সাথে বসবেন এবং উনি এভাবে বলেছেন, আমার মনে পড়ে, ধরেন 100টা সংস্কার আছে, যদি বলেন 10টা সংস্কার মানি তাহলে এগুলো করে নির্বাচন, যদি বলে একটাও না মানি দরকার নেই, উনি একটু বিরক্ত হয়ে বলেছেন আমি নির্বাচন দিয়ে দিব, উনি হাতটা এভাবে করেই বলছেন। সো ব্যাপারটা এরকমই এবং উনি কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা যে সংস্কারটা করছেন এই নির্বাচন কমিশন, সেই সংস্কার প্রস্তাব প্রস্তাব যেটা দিচ্ছেন সেটা যদি শেষ পর্যন্ত, মানে আপনারা যে কনফিডেন্ট যে এর মাধ্যমে একটা ভালো শক্তিশালী নির্বাচন কমিশন আগামীতে বাংলাদেশ পাবে এবং সেক্ষেত্রে সরকারের অসহযোগিতা না হলেও তারা ভালো একটা নির্বাচন দিতে পারবে, সেরকম তাদের সক্ষমতা থাকবে? আমি একটা জিনিস মনে করি, সরকার যদি না চায় কোনো দিনও কাউকে দিয়ে, আমরা এই আলাপটা করতাম যে 4 জন ফেরেশতা বসিয়ে দিলেও আসলে খুব ভালো নির্বাচন। তাহলে আমরা সংসদে এখনো যেটা আছে, এখনো তো অনেক ক্ষমতা, তারপরে এর মধ্যে এখনো এই ক্ষমতার মধ্যেও প্রবলেম আছে এবং আমরা অন্তত অদূর ভবিষ্যতে মানে মোটামুটি আমরা মধ্যমেয়াদে, মিড টার্মে আমরা একটা জিনিস তো মনে করি, দীর্ঘমেয়াদে না হলে, আমরা জানি না আমাদের তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে, আমাদের জাতীয় নির্বাচনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করবে, এটা মোটামুটি শিওর। সো আমাদের আসলে নির্বাচন কমিশনের প্রধান পরীক্ষা হবে আমার বিবেচনায় যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। যদিও এখানে একটু যোগ করি, আমরা দেখেছি কেউ আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে এটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ইভেন একটু ইনক্রিজ করে স্থানীয় সরকারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার আবারও বলছি ব্যক্তিগত মতামত, এটাকে সঠিক মনে করি না। আমাদেরকে ধীরে ধীরে আপনারা এরকম কেন ভাবছেন? তার মানে আপনার রাজনৈতিক দলগুলোর ভেতরে কি পরিবর্তন আপনারা মনে করছেন? আমরা ভাবছি না, আমাদের মধ্যে থেকে আলোচনা আসেনি। এই আলোচনা আমরা তো অনেকের সাথে কথা বলেছি, সেখানে এসছে এমনকি যে আমরা মানে অনেক মানুষের যখন অপিনিয়ন পেয়েছে, সাধারণ নাগরিকরা কেউ আমাদেরকে কিন্তু এই প্রপোজাল দিয়েছেন। কিন্তু আমরা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক দলের অধীনে আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা যদি হয় তখন আসলে নির্বাচন কমিশনের শক্তিটা আমরা দেখতে পাবো এবং আমি বিশ্বাস করি ওটার মধ্যেও কিছু ঠিকঠাক করা যায়, তাতে তারা আরো বেশি পাওয়ারফুল হন। কিন্তু এটাও সত্য, একটা সরকার যদি মনে করেন নির্বাচন ঠিকমতো হতে দেবেন না, অনেক ঝামেলা করা সম্ভব। কিন্তু আমরা দেখছি ধরেন এখন প্রধান স্টেক হোল্ডার বিএনপি, যদি একটা সুষ্ঠু নির্বাচনে আমরা ধরে নিতে পারি বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু তারা যেসব প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবগুলো মানলেই তো একটা সুন্দর নির্বাচন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক সরকারের জন্য আপনার তত্ত্বাবধায়ক সরকার কেন লাগবে? মানে একটা ভালো নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার তো ইনফ্যাক্ট বিএনপি নিজেও চায়। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নিজেও চায় এবং তারা দীর্ঘদিন এই লড়াইটাই করেছে এবং খুবই ভালো কথা যে তাদের ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত হওয়ার পরও তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার চাই। ওনারা এখন আর বলছেন, এমন যদি হতো যে ওনারা এখন বলছে দরকার না, আমরা যেহেতু ক্ষমতায় যাচ্ছি আমরা ভালো নির্বাচন দেবো, তত্ত্বাবধায়ক দরকার নেই, ওনারা কিন্তু সেটা বলছেন না। সেটা ওনারা নিজেরাই চেয়েছেন। বাংলাদেশে এই মুহূর্তে 100% কনসেনসাস আছে। আমি বলি আপনাকে, ধরুন আওয়ামী লীগ তাত্ত্বিকভাবে ধরছি নিষিদ্ধ হয়নি এবং তারা নির্বাচনে পার্টিসিপেট করার সক্ষমতা আসলো। আপনি আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন নির্বাচন কি, এই নির্বাচন না, এই নির্বাচন তো এই সরকারের অধীনে হবে। পরবর্তী নির্বাচন আমরা ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আছে, তার অধীনে হবে। নির্বাচিত সরকারের অধীনে নির্বাচিত না হওয়া তো খায়রুল হক বলেছে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, অনির্বাচিত সরকারের অধীনে কেন নির্বাচন হবে? আওয়ামী লীগ কি বলবে? বলবে না। আওয়ামী লীগও বলবে তত্ত্বাবধায়ক সরকার চাই। তার মানে বাংলাদেশে এই মুহূর্তে 100% কনসেনসাস আছে। আমি একটা হাইপোথেটিক্যাল আলোচনা, সেই কারণে বলি যে আওয়ামী লীগ তখন কি করবে জানেন? ওই যে আওয়ামী লীগ ওই সময় কোর্টে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে যখন আলোচনা চলছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের সাবমিশন ছিল, তারা কিন্তু খুব তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে বলেছিল। এমনকি ওই যে লাস্ট ডে ওহি আসার আগ পর্যন্ত, মানে কোথা থেকে মনে হয় যে কোর্ট আনকোর্ট যে ওহি চলে আসলো, এমনকি আওয়ামী লীগের যে কমিটি করা হয়েছিল, সংসদীয় একটা সংস্কার কমিটি করা হয়েছিল, সেই কমিটি পর্যন্ত এবং 104 জন না 5 জন বিশিষ্ট ব্যক্তি, এভরিবডি সবাই তত্ত্বাবধায়ক রাখার পক্ষে ছিল। কোথা থেকে একজন ব্যক্তি
হ্যাঁ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের জন্য, তিনি যেন সবকিছু নাই করে দিলেন। তো এই যে বাংলাদেশে এই ব্যবস্থাটা, তো তখন তারা আবার ওইটাই নিজেদের রেকর্ড বাজাতে থাকবে। কিন্তু ব্যাপারটা এইটাই যে বাংলাদেশে দুইটা প্রশ্ন আমি বলবো। এক হচ্ছে যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগবে। আচ্ছা, আমরা তো মনে করেছিলাম যে অন্তত 3টে থেকে 5টি নির্বাচন লাগবে, এখন তো দেখা যাচ্ছে মোটামুটি স্থায়ীভাবে আনটিল এন্ড আনলেস আমরা কনফিডেন্ট যে এই জায়গায় যাচ্ছি ততক্ষণ লাগবে। এক, দুই হচ্ছে যে, এবং এমনকি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারটাও কিন্তু যদি আপার হাউস হয় সেখান থেকে আমরা বিবেচনা করে আনতে পারি যে আনইলেক্টেড কিংবা নন ইলেক্টেড এটার কোনো প্রয়োজনটা নাই। আপার হাউস যেহেতু নানা ধরনের মানুষ ওখানে আসবেন, তারা সেই জায়গায় যেতে পারেন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগবে। আরেকটা হচ্ছে যে ইলেকশন, এটা আমাদের পুরো জাতির একটা ইয়ার জায়গায় আসা উচিত যে আমরা কি আসলেই ঠিকঠাক মতো রাষ্ট্র চাই। আমাদের এই যে ইমিডিয়েট পাওয়ার, আমি যদি হেরেও যাই, আমার হেরে যাওয়ার ঝুঁকি নিয়েও আমি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়াবো, এই কারণে যে এইটাই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের বিকাশ, সব কিছুর মানে এই মুহূর্তে আমরা নিকট সময়ের চাবিকাঠি। এইটা যদি আমরা কোনোভাবে আবার কেউ কারো মানে ক্ষমতার সমীকরণের উদ্দেশ্যে কোনোভাবে ম্যানিপুলেট করতে যাই, কোনোভাবে নির্বাচন ম্যানিপুলেটেড হয়, তাহলে এই ক্রাইসিস থেকে আসলে আমরা বের তো হলামই না। এতগুলো শহীদের রক্ত, এবং এইটা মানে আমাদেরকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলবে, এই অবিশ্বাস। জাহিদ ভাই, আমি আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে এই যে সংবিধান পুনর্লেখন এবং সংসদের মধ্যে যে একটা ডিবেট ছিল, ওইটা কি মীমাংসা হয়েছে কিনা, এখন কোন দিকে যাচ্ছে তাহলে? এখনো ডিবেট শেষ হয়নি। তবে আমি একটা জিনিস মনে করি, আমাদের যা যা পরিবর্তন দরকার সেটা দুভাবেই করা সম্ভব। এবং আমি প্রায় এই আলোচনায় দেং জিয়াওপিং এর একটা উক্তি ব্যবহার করি যে বিড়াল সাদা না কালো ইম্পর্টেন্ট না, ইঁদুর মারতে পারে কিনা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। তো আমাদের সংবিধানটায় প্রবলেম আছে, এবং বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর যেটা দাঁড়িয়েছে, এটা একটা হাস্যকর বস্তু। এটাকে একটা দেশের সংবিধান বলা যায় না। এখন আমি একটু যদি কথা বলি, 17 তারিখ সম্ভবত পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করার রায় হচ্ছে, এই 17 তারিখ। আচ্ছা, 17 ডিসেম্বর। আমরা মানে এভাবে বলা যাবে না, কিন্তু আমরা বেসিক যতটুকু বুঝি, এটা সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে বাতিল হতে যাচ্ছে। কারণ আপনি সংবিধানের সংশোধনের বেসিক কতগুলো ক্রাইটেরিয়া, একটা ছোট উদাহরণ দেয় যে আপনি অনেকগুলো প্রায় 1/3 বেশি সংশোধন অযোগ্য ঘোষণা করে দিয়েছেন। এটা কোনোদিনও আপনি পারেন না, কারণ আপনি ভবিষ্যতের মানে কথাটা এইরকম যে ধরুন মৌলিক অধিকারের ইয়েগুলো আপনি কোনোদিন পাল্টাতে পারবেন না। আজকে থেকে 500 বছর পর বাংলাদেশ টিকে আছে এবং এই সংবিধানে এই ধারাগুলো আছে, নতুন নানান রকম, তখন কি হবে আমরা জানিই না, কিন্তু আপনি এগুলো পাল্টাতে মানে প্রথমত সংবিধান তো জনগণের অভিপ্রায়, তো জনগণের উপরে তো সে উঠতে পারে না। এবং ভবিষ্যতের কারো হাত আপনি, ভবিষ্যতে কোনো পার্লামেন্টের হাত আপনি, ভবিষ্যতের জনগণের হাত আপনি বেঁধে ফেলতে পারেন না। এটা হলো খুবই, যাই হোক, এটা যদি বাতিল হয় 15 বাতিল হলে কিন্তু আমাদের সংবিধানটা আগের জায়গায় ফিরে আসবে। এবং আমি আরেকটু যোগ করি, 13th অ্যামেন্ডমেন্ট যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল হচ্ছে, ওটা চ্যালেঞ্জ করা হয়েছে। আচ্ছা, ওই চ্যালেঞ্জ যদি ওটা রিভিউ চাওয়া হয়েছে, ওটা যদি আবার টিকে যায়, তাহলে কিন্তু একটা ভুল করে অনেকে, তারা মনে করে তাতে স্পন্টেনিয়াসলি ত্রয়োদশ সংশোধনী চলে আসবে, আগের তত্ত্বাবধায়ক আসবে। কথাটা ঠিক না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা যে ভুল রায় ছিল সেটা প্রতিষ্ঠিত হবে, কিন্তু এটার আপনি হবে না, আপনি হবে। এই ভুলটা অনেকে করে, আপনি রেস্টোর হওয়া মানে যে ওবায়দুল হাসান, যিনি ছাত্রলীগের 2 নেতাকে নিয়ে ফুল টুল নিয়েছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে। ইটস নট। সংবিধানে ওটা আসলেও তো ওইটাকে বাস্তবায়ন করার প্রশ্ন আছে না, আসবে না। এটাকে ইনফ্যাক্ট নতুন করে আবার এটাকে নতুন করে ইনকর্পোরেট করতে, কিন্তু আমাদের সামনে কেন ইনকর্পোরেট করবো, কারণ ওই খায়রুল হকের ওই রায়টাই বাজে রায় এবং বাংলাদেশে ধ্বংস করার মতো একটা কাজ উনি করেছেন। আমি এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও বলি, আমরা শেখ হাসিনাকে খুব চিনি, আমাদের খায়রুল হককেও খুব চিনে রাখা উচিত। এই মানুষটা শুধুমাত্র কিছু বেনিফিট, উনি আইন কমিশনের প্রধান ছিলেন টার্মের পর টার্ম এবং প্রধান বিচারপতির পদমর্যাদায়, এটাও কিন্তু ঠিক না। আপনি প্রধান বিচারপতি হওয়ার পর এই লাভজনক পদে গেছেন, এটাও ইনফ্যাক্ট ঠিক হবে না, কিন্তু আপনি ওরই লোভে একটা জাতিকে, একটা দেশকে ধ্বংস করে দেওয়ার সহযোগী হয়েছেন। যাই হোক, তো এই সব কিছুর পর আমাদের কনস্টিটিউশন মোটামুটি আগের একটা শেপে যদি আসে, এরপরও আমরা দীর্ঘদিন থেকে বেশ কিছু আলোচনা আছে। আমাদের বিচার বিভাগ এখনো কনস্টিটিউশনালি স্বাধীন না, আমাদের আইন বিভাগ বলে কিছু না, আমাদের আর্টিকেল 70, আর্টিকেল 116, আমাদের লোকাল গভর্নমেন্ট নিয়ে কথা আছে, আমাদের পাওয়ার ব্যালেন্স নিয়ে কথা আছে। এগুলো যদি আমরা ডিসাইড করতে পারি, এটা অ্যামেন্ডমেন্ট করেও করা যায়, এটা রিরাইট করেও করা যায়। কিন্তু রিরাইট করার ক্ষেত্রে একটা
মানে কেউ কেউ মনে করেন যে একটা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, সেটা করা, এটা যখন করতে যাবে তখন আরও নানান রকম ইস্যু তৈরি হবে। এটাকে অ্যাভয়েড করার জন্য কেউ কেউ মনে করেন অ্যামেন্ডমেন্টই যথেষ্ট। তবে জরুরি কথা হচ্ছে আমাদের কাজ করার মতো একটা সংবিধান পাওয়ার জন্য যে কোনোভাবে আমরা করতে পারি। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের 2/3 আর্টিকেলে কম বেশি পরিবর্তন করা হয়েছে একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে, সো এটা সম্ভব। আমরা একটা কমেন্ট করি শুধুমাত্র এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আমাদের কনসেনসাস দরকার। যথাসম্ভব কনসেনসাসের মধ্যে দিয়ে আমাদের পদ্ধতিটা কিভাবে আমরা সংবিধানে পৌঁছাবো। কিন্তু লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন, একটা গণতান্ত্রিক সংবিধান। এবং এই গণতান্ত্রিক সংবিধানটা একটা গণতান্ত্রিক সংবিধান মানেই হচ্ছে যে সংবিধানের মধ্যে জবাবদিহিতা আছে। মানে জনগণ যারা সংবিধানের যার অভিপ্রায় সংবিধান, সেই জনগণের কাছে জবাবদিহিতা জায়গা আছে। ক্ষমতার জবাবদিহিতা হচ্ছে একটা সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন এই জবাবদিহিতাটা থাকবে যখন আসলে ক্ষমতার একটা সেপারেশন কিংবা মানে ভারসাম্য কিংবা পৃথকীকরণ থাকবে। সেইটা আমাদের লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো যে বাংলাদেশের অস্তিত্ব এবং বিকাশের জন্য এটা খুব জরুরি। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অনেক দিন দুর্নীতি দমন কমিশন ফাঁকা ছিল এবং গতকাল কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে এম মোহিন। আমি এম মোহিনকে ব্যক্তিগতভাবে চিনি, উনি বিমানের এমডি যখন ছিলেন তখন থেকে চিনি। ভদ্র মানুষ, আন্দালিব রাজদীপ নামে উনি লেখালেখি করেন প্রচুর এবং ভদ্র মানুষ। কিন্তু দুর্নীতি দমনে, দুর্নীতি কমিশনের যে ভূমিকাটা, মানে ওনার ব্যাপারে আপনাদের কি কনফিডেন্টটা কতখানি? কি পারবেন? আমাদের তো বিশাল একটা দুর্নীতি এখন বড় একটা ফ্যাক্টর, এবং উনি বলেছেন যে রাঘব বোয়াল যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, দেশকে নষ্ট করেছে, তাদেরকে আমার প্রায়োরিটি, প্রথমেই তাদেরকে ধরবেন উনি। এটা কি কথার কথা হয়ে থাকবে? কারণ আমরা দেখছি যে বড় বড় রাঘব বোয়ালটা কখনোই ধরা পড়েনি আমাদের দেশে। আমি আসলে ব্যক্তিগতভাবে বা কোনোভাবে উনি কি কি ছিলেন, কিভাবে ছিলেন, কি অবস্থায় ছিলেন, ওর অতীত ট্র্যাক রেকর্ডকে আমি জানি না। অতীত ট্র্যাক রেকর্ড, উনি বিএনপির সময় জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এরপরে 111 পর্যন্ত চাকরি করেছেন। আওয়ামী লীগ 15 বছর ধরে তাকে বসিয়ে রাখছিল, তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রিটায়ারমেন্টে দিয়ে এখানে পাঠিয়েছে। আচ্ছা, আমি জানি না, মানে ওই যখন বিএনপির সময় কাজ করেছেন, প্রত্যেকেরও তো একটা ট্র্যাক রেকর্ড থাকে, উনি কিভাবে কতটা এফিশিয়েন্টলি কাজ করেছেন, উনি কতটা সৎ ছিলেন, নানান রকম প্রশ্ন আছে। আমি জানি না, এই জন্য বলছি। আরও দুজন কমিশনারের নাম দেখলাম, আমি আসলে তাদের সম্পর্কে কোনো ধারণা রাখি না। কিন্তু আমি একটা জিনিস সরকারের দিক থেকে দাঁড়িয়ে বলতে পারি। যেমন ধরুন, যখন নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছেন যে আপনি ঠিক তাদের সম্পর্কে জানেন কি না। আমি বললাম না, প্রায় সবার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, কিন্তু আমি সরকারের সদিচ্ছাকে রিলাই করেছি। এক্ষেত্রেও করেন? আমি করি এই কারণে যে সরকার চাইছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে অনেক অভিযোগ, তার নানান রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, নানান রকমভাবে দেশের স্টেট ভেঙে ফেলার, ইনস্টিটিউশন ভেঙে ফেলার অভিযোগ ছিল, এবং একটা বড় অভিযোগ ছিল দুর্নীতি। কেউ কেউ তো ইভেন এমনও বলেন যে এই কমিশনটা অনেক আগে আসলে তৈরি হওয়া দরকার ছিল। তাতে যে লাভটা হতো যে বহু আওয়ামী লীগের মানুষের বিরুদ্ধে ঢালাওভাবে খুনের মামলা দেয়া হচ্ছে, এর চাইতে বরং যদি জেনুইনলি দুর্নীতির মামলা দেয়া হতো। কারণ অসংখ্য মামলা এভাবে গত 41 দিন ধরে তো কোনো ফাংশনই ছিল না, কারণ কমিশন ছিল না। একদম। তো সেই যদি হয়ে থাকে, আমি ধারণা করি যে সরকার এটাকেও তার একটা প্রায়োরিটির জায়গা হিসাবে নিশ্চিত করবে, এবং আমি বিশ্বাস করি এবং দেখতে চাই। দুটো ব্যাপার, কমিশন শুধু তৈরি করা ব্যাপার না, কমিশনকে সরকার ঠিকঠাক মতো কাজ করবে এটা সরকার চাইছে কিনা। আমি মনে করি যে এই সরকারের কি কোনো অব্লিগেশন আছে? চাইবে না কেন? চাইবে না, এইটাই বলছি, চাইবে না কেন? ওনারা অবশ্যই চাইবেন, এবং আওয়ামী লীগের জেনুইনলি কিছু বিচার। এবং আমি একটু যোগ করতে চাই, শুধু আওয়ামী লীগ না, আমলাদের, উনি আমলা ছিলেন, ওনাকে কিন্তু এই জায়গাটাও মাথায় রাখতে হবে। উনি জানেন কি হতে পারে। আমি একটু সরকারের যে হোয়াইট পেপার প্রকাশ করেছে ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে, সেই কমিশনে লুটপাটের ক্ষেত্রে রাজনীতিবিদদের চাইতে আমলাদের হিস্সা বেশি ছিল। আমাদের অভ্যন্তরীণ যে লুটপাট হয়েছে, সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কারণ ওই ছাগলকাণ্ডের মতিউর কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে, একটা বেনজির কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে, সেগুলো তো আমরা দেখলাম। এরকম ভুরি আছে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে এই যে সচিব আমলাদের থেকে বেরোতে পারছে না কোনো সরকারি। আমি টেকনিক্যালি যদি বলি, কিছু কিছু ক্ষেত্রে আমলারা থাকা, কাগজে কলমে যদি বলি, খারাপ ছিল না। যেমন ধরুন নির্বাচন কমিশন,
এখানে তিনজন কিন্তু এরাও তো ফাঁক ফোকর তো বেশি বোঝে। বোঝে, আবার উনি কাজ করতে চাইলে ফাঁক ফোকর বেশি বোঝাটা বরং ভালো। যেমন ধরুন নির্বাচন কমিশনে 3 জন আমলা, একজন বিচারক আর একজন মিলিটারি, মানে এটা একটা আমাদের অদ্ভুত স্ট্রাকচার, আওয়ামী লীগের স্ট্রাকচার এবারও ফলো করলো, এবং এর মধ্যে একজন নারী হবেন। তো যেটা বলছিলাম, সময় শেষ হ্যাঁ প্রায়। যেটা বলছিলাম, যিনি আমলা উনি কিন্তু নির্বাচনের যখন ইউএনও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলেন, উনি যখন জেলা প্রশাসক ছিলেন তখন উনি রিটার্নিং অফিসার ছিলেন, উনি নির্বাচন করেছেন, কিন্তু কারচুপি করুন বা ভালো করুন উনি কিন্তু এগুলো সব করে দেখে এসেছেন। তো ফাঁক ফোকর জানা, আমি আপনার সাথে একমত, ফাঁকি দেওয়ার জন্য যেমন সহজ, আবার কাজ করতে চাইলে সেটাও কিন্তু সহজ। সাকিব ভাই 1 মিনিট যদি। না, আমরা দেখুন সবাইকে তো আর ব্যক্তিগতভাবে আমরা সবাই চিনি না, চিনতেই হবে এমন তো কোনো কথা নেই। মোদ্দা কথা তো একটা সরকারের উপরে সাধারণভাবে আমরা জনগণের যে প্রত্যাশা আছে, যেটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, কাজেই তারা অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা সেটাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে চাইবেন, তাতে সেটাই তাদের অঙ্গীকার। ফলে সে অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, বিশেষত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে তারা এই জন আকাঙ্ক্ষাটাকে বিবেচনার মধ্যে রাখবেন। এখন দেখুন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল পদ, অ্যাটর্নি জেনারেল পদ, এগুলো সাংবিধানিক পদ, এবং এই সব সাংবিধানিক পদগুলোতে কিংবা সাংবিধানিক পদ হিসেবে এগুলোকে প্রতিষ্ঠা করা দরকার। অন্তত এই 4টাকে আমি মনে করি, এমনকি মানবাধিকার কমিশন, ন্যায়পাল, এই 6টা ধরেন প্রতিষ্ঠান সাংবিধানিক পদ। নেপাল তো আমাদের নাই। না, নেপাল আছে কিন্তু কনস্টিটিউশনে আছে, কিন্তু আমাদের বিদ্যমান এগুলোকে দুদক বা এগুলোকে করা উচিত। হ্যাঁ, আমি বলছি যে এগুলো যদি কোনোটাকে হয়তো আধা সংবিধিবদ্ধ পর্যায়ে, বাট এই 6টা কমিশন ধরেন কমিশন হিসেবে যদি এগুলো যদি সাংবিধানিক মর্যাদায় থাকে, এর নিয়োগটা যে পদ্ধতিতে এখন আছে, এই যে সার্চ কমিটি, এগুলো কোনো কাজ হবে না। আলটিমেট নিয়োগের অথরিটি যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে, বিদ্যমান ক্ষমতার কাঠামো যেভাবে আছে, তাতে ওই শেষ পর্যন্ত আপনি অনুগত লোকই হবে। আমরা সে কারণে বলছি যে কনস্টিটিউশনাল কমিশন করতে হবে, যে কনস্টিটিউশনাল কমিশনে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবে, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস অথবা তাদের প্রতিনিধিরা এই কনস্টিটিউশনাল কমিশন অ্যাপয়েন্ট করবেন। এখন কনস্টিটিউশন সরকার এবং বিরোধী দল মিলে যখন একজনকে অ্যাপয়েন্ট করে, তখন তার কোনো বিশেষ দলের প্রতি অনুগত থাকার কোনো অব্লিগেশনটা থাকে না। এইটা আমাদের মতো দেশে কেন দরকারি? দেখেন, 80 বছর ভারত এক ধরনের ইলেকট্রাল ডেমোক্রেসির চর্চা সেখানে আছে, সেই দেশেও কিন্তু ন্যায়পাল এবং অবশেষে নির্বাচন কমিশনও এই ধরনের কমিশন গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার মানে আপনি গণতন্ত্রের কোনো ফুল প্রুফ সিস্টেম না, আমাদের কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোই দাঁড়ায় নেই। ফলে আমাদেরকে এই চর্চাগুলোর মধ্যে দিয়ে অনেক জায়গায় যেতে হবে আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাতে পৌঁছানোর জন্য। ওকে, ধন্যবাদ সাকিব ভাই এবং জাহিদ ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।